ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং প্লাম্বিং, এই সলিউশনগুলোকে এমইপি সলিউশন বলা হয়। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বিল্ডিং হয়, সেখানে সেন্ট্রাল এসি, সেখানে ফায়ার ডিটেকশন প্রোটেকশনের সিস্টেম আছে। ইলেকট্রিক্যাল সিস্টেমে তো এখন লো ভোল্টেজ সিস্টেম আসছে, যেখানে আপনার চলে আসছে ওয়াইফাই, ডাটা কমিউনিকেশন সিস্টেম, আইপি টিভি এখন চলে আসছে, আইপি টেলিফোন চলে আসছে। দিস ইজ পার্ট অফ ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে। প্লাম্বিংটা আসলে একটা বিল্ডিংয়ের লং লাইফ অপারেশনের জন্য, যেখানে ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ সিস্টেম রয়ে গেছে, ইভেন এনভায়রনমেন্ট কন্ট্রোলের জন্য আমার এসটিপি, ইটিপি নিয়ে এখন কাজ চলছে। আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল বাইরে একটা বিল্ডিংয়ে ফাংশনাল করতে যা যা প্রয়োজন টোটালি এমইপি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে। নিবেদন করছে স্বজন সিপিভিসি। আমাদের এই অনুষ্ঠানে আমরা স্থাপত্য ও নির্মাণ প্রকল্প বিষয়ক খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। একটি প্রকল্পের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে এমইপি অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইনও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের পর্বে, এবং অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জোহা, যিনি শামস ইঞ্জিনিয়ারিং নামের একটি কনসালটেন্সি এবং সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্ণধার। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার নিজের এক্সপার্টাইজের জায়গা মূলত আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং পরবর্তীতে আপনি এমইপি নিয়ে অনেক কাজ করেছেন এবং আপনার প্রতিষ্ঠান এমইপি ডিজাইন করছে দীর্ঘদিন ধরে। তো মূলত প্রথমে যদি একটু বলতেন যে আসলে এমইপি আমাদের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট? এখন আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিংকে এখন আপাতত বুঝে যাচ্ছি, কিন্তু আসলে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই একটা স্ট্রাকচারকে বেসিক অবকাঠামো দেয়, কিন্তু এই স্ট্রাকচারটাকে দীর্ঘদিন অপারেশনে রাখতে গেলে এর হার্ড হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল। আর কীভাবে ইলেকট্রোমেকানিক্যাল কাজ করে, একটা বিল্ডিং স্ট্রাকচার হয়ে গেলে এই স্ট্রাকচার কিন্তু আর চেঞ্জ করা যায় না, বাট মানে বিল্ডিংয়ের অপারেশনের দিকে এটা কিন্তু চেঞ্জ হয়। আজকে একটা আপনার কমার্শিয়াল বিল্ডিং করছেন, সেখানে একটা ফ্লোরে মার্কেট আর একটা ফ্লোরে হয়তো অফিস আছে আপনার, কাল অফিসটা চেঞ্জ হবে, চেঞ্জ হলে আপনার এমইপি চেঞ্জ হবে, আপনার স্ট্রাকচার চেঞ্জ হবে না। সে এমইপি এমন একটা বিষয়, ওই বিল্ডিংটাকে লং লাইফ একদম বিল্ডিংয়ের শেষ অবধি বিল্ডিংটাকে আপনার অপারেশন রাখতে গেলে ডিজাইন এবং তার এনভায়রনমেন্টকে কন্ট্রোল করে যে এমইপির যে সার্ভিসটা কিন্তু প্রোভাইড করতে হয়। বাংলাদেশে ডে বাই ডে এখন অনেক ডেভেলপমেন্ট আসছে। আমরা যদি আজ থেকে 30-40 বছর আগের পুরাতন বিল্ডিংয়ের দিকে তাকাই, সেখান থেকে এখন কিন্তু বিল্ডিং আমাদের অনেক মডার্নাইজেশন হয়ে গেছে। সেখানে আমাদের অবশ্যই এমইপির একটা বিশেষ গুরুত্ব এবং ভূমিকা রয়ে গেছে এখানে। আমরা মনে করি যে একটা বিল্ডিং তৈরি করার পর একজন স্যানিটারি মিস্ত্রিকে ডাকলাম, তিনি এসে পুরো প্লাম্বিংয়ের কাজটা করে ফেলবেন, কিন্তু এর পেছনে যে ডিজাইন, ডিটেইলিং এবং ড্রয়িং কোনো কিছুই সেখানে আমরা আসলে ইমপ্লিমেন্টেশন দেখছি না। তো কাজটা আসলে কেমন হওয়া উচিত? প্লাম্বিং ডিজাইনটা একটা কমপ্লিট ইটস এ কমপ্লিট ডিজাইনের পার্ট। এটা কোনো প্লাম্বারের দ্বারা এটা কাজ করা সম্ভব না। এখন আমরা প্লাম্বিংয়ের কাজের মানে আপনার সিকোয়েন্সটাকে আমরা সিকোয়েন্সটা ধরি, যখন কোনো একটা বিল্ডিং তৈরি হয়, তখন বিল্ডিং তৈরি হলে বিল্ডিংয়ের কী কী ইনফ্রাস্ট্রাকচার আসে, ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে একটা প্রথম হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভার। ওয়াটার ইজ দ্য বেসিক, যে আমার এই বিল্ডিং কতজন অকুপেন্ট থাকবে, পানি রিকোয়ারমেন্ট কত হবে, টোটাল বিল্ডিংয়ে কী পরিমাণ পানি ইউজ হবে, তার জন্য একটা ডিজাইন ক্যালকুলেশন আছে। এবং সেখানে কিন্তু আমরা বিএনবিসির খুব সহজে রেফারেন্স নিতে পারি। এবং প্রথম হচ্ছে বিল্ডিংয়ের ওয়াটার কনজামশন যখন হবে তখন ডিসচার্জ চলে আসবে। ডিসচার্জের সাথে আমার সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আসবে। আমরা এখন যেমন বলছি যে এনভায়রনমেন্টে এসটিবি বা সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু একটা খুবই অতীব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা পরিবেশকে বাঁচাতে চাই। সেখানে আমাদের ডিজাইনে তাহলে ডিজাইন ক্যালকুলেশন আমাদের ওয়াটার আসবে, আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আসবে। এর উপরে বেস করে কিন্তু আমাদের কী হবে, আমাদের ইন্টারনাল ডিজাইন হবে কিছু ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমে আমরা কী অ্যাকুমুলেট করি, প্রথম কথা আমাদের স্বাভাবিক আমরা জানি যে সয়েল সিস্টেম, দ্বিতীয়টা জানি আমরা ওয়েস্ট সিস্টেম, আর যদি বড় বিল্ডিং হয় সেখানে কিচেন ওয়েস্ট আসে, আর যদি হসপিটাল হয় সেখানে ইটিপি ওয়েস্ট আসে। এটা এক একটা বিল্ডিংয়ের রিকোয়ারমেন্ট ওর বেস করে আমাদের ওয়েস্ট সিস্টেমটা ডিজাইন করা হয়। এই ডিজাইনটা কিন্তু একটা প্লাম্বার দিয়ে সম্ভব না, যেটা আমাদের মানে আজ থেকে 40 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে কিছু বিল্ডিং হয়েছে, যেটা দেখা যায় বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের আলটিমেটলি কোনো ডিজাইন নাই, প্লাম্বার শুধু পাইপ টানা শুরু করে দিয়েছে, একটা জায়গায় যে মানে কাজ করে চলে গেছে। এরপরে দেখবে যে দেখা যাচ্ছে যে এই ওয়ালে ড্যাম আসে, পানি ঠিকমতো নিষ্কাশন হয় না, এখানে আপনার মানে পানি
আটকায় যাচ্ছে, ইউজাররা প্রবলেম আছে, এগুলো আসলে অনলি ডিজাইনিংয়ের অভাবের জন্যই এই প্রবলেমগুলো হয়েছে। তো আমরা সবসময় এখনও বলছি যে আমাদের এমইপি ডিজাইনটাকে এবং প্লাম্বিং ডিজাইনটাকে প্রফেশনাল ডিজাইনার দিয়ে যদি ডিজাইন করানো যায়, তাহলে আমাদের নেক্সট বিল্ডিংয়ের লাইফ এবং বিল্ডিংয়ের সার্ভিসটা প্রপারলি মানুষটা উপভোগ করতে পারবে। স্যার, প্লাম্বার তো অবশ্যই একটা কোর পার্ট, কারণ তিনি কাজটা এক্সিকিউশনের ক্ষেত্রে সহায়তা করছেন। কিন্তু পুরো বিষয়টা আমরা যেমন আসলে খুব ভিজিবল যে ফিক্সচারগুলো দেখি, যে একটা ওয়াশরুমে বেসিন থাকবে, ডাব্লিউসি থাকবে বা কিছু কল থাকবে, তো আমরা মনে করি আসলে এটাই হয়তো প্লাম্বিং। কিন্তু এর পেছনে যে কম্পোনেন্টগুলোর যে অ্যারেঞ্জমেন্ট বা যেভাবে করে ওয়ারিংটা করা হয়ে থাকে, আপনি রিজার্ভারের কথা বললেন, সেই রিজার্ভার আমরা বাসার ভেতরে বসে খালি চোখে দেখতেও পাই না, কিন্তু পুরো বিষয়টার যে নেটওয়ার্কিং, অর্থাৎ কতখানি প্রেশার আমি আমার কলে পাচ্ছি, সেটাও তো আসলে নিশ্চয়ই ডিজাইন করে লোডটা বের করার একটা ব্যাপার আছে। তো এই যে প্লাম্বিং ডিজাইনের প্রক্রিয়া, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন যে কিভাবে এটা করা হয়ে থাকে। প্রথমে যেটা আছে আমাদের ক্যালকুলেশন আসে আসলে আমাদের একটা বিল্ডিংয়ের অকুপেন্ট থেকে। এক একটা বিল্ডিংয়ের ধরনের উপর বেস করে আমাদের বিএনবিসিতে কিছু গাইডলাইন দেওয়া আছে কোন টাইপের বিল্ডিংয়ে, কী ক্লাসের বিল্ডিংয়ে কতজন অকুপেন্ট থাকতে পারে। সো আমরা যদি একটা ক্লায়েন্ট যদি আমাকে বলেন যে আমরা একটা হসপিটাল বিল্ডিং করতে চাই বা আমরা কমার্শিয়াল বিল্ডিং করতে চাই, সেখানে কিন্তু আমাদের বিল্ডিং ক্লাসিফিকেশন উল্লেখ করা আছে আমার বিএনবিসিতে। সেখানে একই রকমভাবে বলা আছে যে এই ক্লাসের বিল্ডিং হলে কী পরিমাণে আমার সেখানে অকুপেন্ট ধরতে হবে, সেখান থেকে অকুপেন্টের আমি ক্যালকুলেশন পাচ্ছি। এখন বিল্ডিংয়ের সাপোজ বিল্ডিং হতে পারে আমার 10 তলা, বিল্ডিং হতে পারে 15 তলা। এখন তো বাংলাদেশে ঢাকা শহরের বিল্ডিং 40 তলা বিল্ডিং হচ্ছে। সো আমাদেরকে কিন্তু এখন শুধু লো রাইজ বিল্ডিং নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের হাই রাইজ বিল্ডিং নিয়েও চিন্তা করতে হবে। একটা হাই রাইজ বিল্ডিং 40 তলা যে বিল্ডিং হয়, সেখানে কিন্তু প্রেশারের ইস্যু আছে, হাইটের সঙ্গে প্রেশার, সেই ক্ষেত্রে আমাদের প্রেশার পাম্প ইউজ করতে হয়, অনেক সময় গ্র্যাভিটি প্রেশার ইউজ করতে হয়। প্রেশার পাম্প ইউজ করলে আমাদের সেগমেন্ট করে কোন সেগমেন্টে আমার ইউজার প্রেশার কত, সেটা ডিজাইন করে ডিজাইন থেকে কিন্তু আমাদের প্রেশার পাম্প সিলেক্ট করতে হয়। এখন যদি এই সিলেকশনটা যদি প্রপারলি ডিজাইন দ্বারা না হয়, তাহলে কিন্তু একটা প্লাম্বার পারবেন কি, ওনাকে ডিজাইনের মানে ডিটেইল দিয়ে দিলে উনি হয়তো দেখে উনি ওই পাইপটা ইনস্টল করে যেতে পারবেন। তবুও তার যথেষ্ট ট্রেনিং থাকা দরকার, কারণ হাই প্রেশার লাইনে কাজ করতে হলে প্লাম্বারদের কিন্তু যথেষ্ট ট্রেনিং থাকা দরকার। এবং আমাদের এখন কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে হয়েছে যেখানে কিন্তু প্লাম্বারদের ইনস্টলেশন গাইডলাইনের উপরে ট্রেনিং করানো হয়। আমাদের যথেষ্ট ইনফরমেশনের অভাব হয়তো বা আমাদের প্লাম্বাররা সেই ইনফরমেশনগুলো না জানার কারণে হয়তো ট্রেনিংগুলো নিতে পারেন না, কিন্তু আসলে এটা আমাদের সচেতন করা দরকার আমাদের। সো প্লাম্বাররা কিন্তু আমাদের কনস্ট্রাকশনের পার্ট, তাদেরকে ইগনোর করলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তাদেরকে আমাদের প্রপার গাইড করতে হবে যে একটা বিল্ডিংয়ের কততলা বিল্ডিংয়ে কোন ফ্লোরে কয়টা টয়লেটে কোথায় কী ধরনের পানির আউটলেটের জন্য কী সাইজের পাইপ দিতে হবে, এর পাইপের ডিটেল থাকতে হবে, ওয়ারিং ডায়াগ্রাম ডিটেল থাকতে হবে। ওনারা শুধু করবেন কি, ওনারা প্রপারলি ইনস্টলেশনটা করে যাবেন, এইটাই হচ্ছে ওনাদের মূল কাজ। আর সেখানে আমাদের এখানে উল্টা কী হচ্ছে, কিছু জায়গায় প্লাম্বারদের দিয়ে ডিজাইন না করিয়ে তাদেরকে দিয়ে প্র্যাকটিস করানোর ফলে প্রবলেমগুলো তৈরি হচ্ছে। এতে দেখা যাচ্ছে অনেকে মনে হচ্ছে আমাদের এই প্রোডাক্টের প্রবলেম, যে প্রোডাক্টটা লাগানো অনেক সময় প্রোডাক্টের দোষ হচ্ছে, অনেক সময় ওই প্রজেক্টের ডিজাইনের না থাকলেও মনে হচ্ছে কে ডিজাইন করছে, ডিজাইনটা ফেল করছেন। এই নানা ধরনের আমাদের প্রবলেমে আমরা পড়ছি এটা নিয়ে। সেক্ষেত্রে আমরা সবসময় বলবো যে প্লাম্বিং ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিজাইন, যে ডিজাইনটা প্রফেশনাল এবং প্র্যাকটিক্যাল এবং এক্সপেরিয়েন্সড পার্সন দিয়ে করানো উচিত। কিন্তু ধরেন যে ভদ্রলোক হয়তো ছোট একটা জমিতে ছোট একটা বাড়ি তৈরি করলেন, তিনি হয়তো এই বিষয়গুলো নিয়ে সেভাবে ভাবছেন না, তিনি হয়তো সরাসরি স্যানিটারি মিস্ত্রি বা প্লাম্বারের দ্বারস্থই হচ্ছেন। তো সেক্ষেত্রে কোনো পরামর্শ আপনি দেবেন কিনা যে কিছু টেকনিক্যাল মানে ফ্যাক্টর যদি ফলো করা হয়, যার মাধ্যমে এই লিকের প্রবলেম বা প্রপারলি ড্রেনেজ হচ্ছে না, সেই প্রবলেমগুলো অ্যাভয়েড করা যায়? আমাদের বিএনবিসিতে যে দেওয়া আছে যে আপনার যদি বিল্ডিং যদি ছোট বিল্ডিং হয়, বিল্ডিংটা হতে পারে 2 তলা বিল্ডিং, 3 তলা আবাসিক একটা বিল্ডিং হতে পারে, সে কিন্তু বেসিক একটা ওই বিল্ডিংটা করার জন্য উনি যেমন একটা স্ট্রাকচারাল কনসালটেন্ট কিন্তু নেন। আমাদের বাংলাদেশে কিন্তু একটা এস্টাবলিশড হয়ে গেছে যে একটা বিল্ডিং করতে গেলে মিনিমাম একজন আর্কিটেক্ট লাগবে আর একজন স্ট্রাকচারাল কনসালটেন্ট লাগবে। এর পাশে কিন্তু এখনও আমাদের ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইনার লাগবে, এটা কিন্তু এস্টাবলিশড না, গ্রে এরিয়া আছে। যেমন রিসেন্টলি রাজুকের ড্রয়িংয়ে এটা আমাদের খুব আশা ব্যঞ্জক কিছু কথা, যে রাজুকের ড্রয়িং কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইন সাবমিট করতে হচ্ছে। সো এটা আমরা অবশ্যই পজিটিভলি নিব। আর ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি সাজেশন দিব যে
ওই মালিককে অবশ্যই একজন মিনিমাম লেভেলের হলেও একজন প্লাম্বিং ডিজাইনার বা ইলেকট্রিক্যাল ডিজাইনার যিনি ডিজাইন করেন তার সাথে ডিজাইনের কাছ থেকে ডিজাইন নিয়ে কাজ করা উচিত। দেখা যাচ্ছে যে আমি নিজে একটা বাড়ি তৈরি করব, আমি সিপিভিসি বা ইউপিভিসি পাইপ বা ফিটিংস পাশের কোনো একটা দোকান থেকে কিনে আনলাম এবং খরচ কমানোর ক্ষেত্রে আমি ডাইমেনশনটাও একটু কমিয়ে ফেলতে চাইলাম, কিন্তু সেটা আসলে প্র্যাকটিক্যালি আমাকে কোন ধরনের প্রবলেমের মুখে ফেলবে? প্রত্যেকটা আমাদের যে স্যানিটারি ফিটিংস বা আমাদের ফিকচার যেটা বলি, যেমন আমরা যদি একটা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে বলি কী কী ফিকচার থাকতে পারে, প্রথমে আমাদের কিচেনে যদি ঢুকি, কিচেনে প্রথমে আমাদের কী থাকবে, একটা সিঙ্ক থাকবে, কিচেন ওয়েস্ট আছে আমাদের কিচেনে, আমাদের পানির জন্য ফসেট লাইন আছে, আমাদের একটা ইদানিং প্রত্যেকটা বাসাতে একটা ড্রিঙ্কিং ওয়াটারের ছোট্ট একটা পিউরিফায়ার বসাচ্ছে। সো এখানে আমাদের সবচেয়ে লক্ষণীয় বিষয় যে আমাদের ড্রেনেজ যেটা হচ্ছে, আমাদের কিন্তু পানির লাইনের চেয়েতে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ড্রেনেজ নিয়ে। ড্রেনেজ দেখা যায় যে আমাদের মোস্ট অফ দ্য স্যানিটারি কন্ট্রাক্টর বা স্যানিটারি মিস্ত্রি যারা ওনারা কী করছেন টাইলসের নিচে যে ছোট্ট একটা জায়গা পাওয়া যায় যেটুকু কাভারেজ এরিয়া 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মধ্যে ইউজ করার জন্য দেখা যাচ্ছে 1.5 ইঞ্চি পাইপ একটা দিয়ে ড্রেনেজ করে রাখছেন। আসলে 1.5 ইঞ্চি পাইপ তো কোনো স্ট্যান্ডার্ড ড্রেনেজ সিস্টেম না। আমরা ড্রেনেজ সিস্টেম কিন্তু সবসময় আমরা স্ট্যান্ডার্ড বলে মিনিমাম 4 ইঞ্চি লাইন ইউজ করা উচিত। এখন 1.5 ইঞ্চি লাইন ইউজ করলে কী হবে, আপনার খাবারের সঙ্গে অনেক ধরনের আপনার ওয়েস্ট যাবে, তেল চর্বি যাবে, যেটাতে আপনি দেখা যাবে যে একটা ফলে সেখানে সারফেসে একটা সেডিমেন্ট তৈরি, ডায়ামিটারটা আরও কমে আসবে, সেডিমেন্ট তৈরি ডায়ামিটার কমে তো অটোমেটিক্যালি ব্লক হবে এবং এই ব্লকেজ কোনোভাবে কিন্তু রিমুভ করা সম্ভব হয় না। অনেক সময় অনেক চেষ্টা করে যে একটু ক্লিন করে বেশি দিন যায় না, এটা হবে। স্ট্যান্ডার্ড ডায়ামিটার বাইরে যখন যাবে তখন এই প্রবলেমগুলো আসবেই। শুধু এখানে না, আমাদের ঠিক একই রকমভাবে আমাদের যে আমাদের বাথরুমের জন্য গোসলের জায়গাটা অনেকে দেখা যায় যে আমাদের ড্রেনেজ সিস্টেমের আমাদের ওয়েস্ট লাইনে কী আছে 4 ইঞ্চি লাইন দিতে হবে, ওখানে ঠিক একই রকমভাবে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি লাইন দিয়ে করে, তো ওখানে ব্লকেজ আসবেই। এখানে মানুষের গোসলের সময় শরীর থেকে অনেক সময় তেল রিমুভ হয়, সাবানের ওয়েস্ট যায়, মানুষের চুল যায়, এগুলো হয়, এগুলোর ভিতরে লেয়ার তৈরি করে এটা ওই পাইপের ভিতরে সেডিমেন্ট তৈরি করে ফেলে। আবার একই রকমভাবে পাইপের ভিতরে আপনার যে 2 ইঞ্চির জায়গাটা ওখানে সেডিমেন্ট আরও সাইজ ছোটো হয়ে আসে, তখন অটোমেটিক্যালি আবার ব্লকেজ তৈরি হয়। সো এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যে ওয়ালে আমরা পাইপিংটা করি, ওয়াটার সাপ্লাই পাইপটা করি, এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা সবাইকে সতর্ক থাকা উচিত যে এই পাইপটা যখন লে করা হয় তার পাইপটাকে যেন প্রপারলি প্রেশার টেস্ট যেন দেওয়া হয়। প্রেশার টেস্ট কেন দেওয়া হয়, প্রেশার টেস্ট যদি আমরা না দিই তাহলে ওখানে লিকেজ থেকে যায়, তো ওই লিকেজ থেকে সিপেজ ওয়াটার কিন্তু আমাদের ওয়ালে যায়। এই কারণে অনেক বাসাতে দেখা যায় যে টয়লেটের বিপরীত ওয়ালে ড্যামেজ আসে। এই ড্যামটা কেন আসে? ড্যামটা কিন্তু অন্য কোনো উপায়, ওখানে ওয়াটার লিকেজের জন্য। আমরা ওই ওয়ালটা দেখা যায় যে অনেকে কী করবে, এখন দেখার স্বার্থে অনেক সময় টাইলস করে দেয়। আলটিমেট টাইলস করলে সারফেস ভিতরে কিন্তু ড্যাম থেকেই গেল আপনার। সো এই জায়গাটা খুব লক্ষণীয় ব্যাপার এই জায়গাটা যে আমাদের প্রত্যেকটা ওয়ারিংয়ের সময় অবশ্যই প্রেশার টেস্ট দিতে হবে। প্রেশার টেস্ট দিয়ে যেন আমাদের লিকটা ইনশিওর করা হয় যে লিক যেন না হয়, সেটা ইনশিওর করা। এটা প্রত্যেকটা প্লাম্বার হোক, প্লাম্বিংয়ের ইঞ্জিনিয়ার হোক, সাইট ইঞ্জিনিয়ার, সবাইকে এটা খেয়াল করা উচিত। অনেক ক্ষেত্রে কি এমন হতে পারে যে শাওয়ারের জন্য যে ওয়েট জোন যে এরিয়াটা আমরা ভাগ করে নিলাম, সেখানে স্পাউট বা ড্রেনেজের জন্য 2 ইঞ্চি একটা পাইপ ব্যবহার করেছি, পানিটা যে জমছে সেই পানিটা নামছে খুব ধীর গতিতে এবং দীর্ঘক্ষণ ধরে জমে থাকছে। তো টাইলসের যে জয়নারি এরিয়াগুলো, সেদিক থেকেও কি সোকেজের মাধ্যমে অপোজিট সাইডের ওয়ালটা ড্যাম্প হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ আপনার একটা জিনিস দেখবেন, দুইটা টাইলসের মাঝখানে আমাদের যে জয়েনিং সিস্টেমটা দেওয়া হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি যে দেখেছি, দুইটা টাইলসের মাঝখানে হয়তো বা 1-1.5 মিলি জায়গা রাখা হয়, যেখানে আমরা দেখি যে হোয়াইট সিমেন্ট বা বিভিন্ন রকম সিলার দিয়ে আপনার এটা জয়েন করা হয়। এবং একই রকম দেখেন যে 2-4 বছর পর ওখান থেকে কিছু জায়গাতে উঠে যায়। সো উঠে যাবেন, এখানে লিকেজ তৈরি হয়ে রাখা, তো পানি কিন্তু আলটিমেটলি দেখা যায় টাইলসের নিচের যে অংশটা সেখানে কিন্তু আপনার সিপেজ ওয়াটার থেকে যায়। সো এই ওয়াটার তো আস্তে আস্তে আপনার ড্যামের জন্য আপনার ওয়াল সোক করতেই পারে, সেক্ষেত্রে বিভিন্ন দিকে এই পানি যেতে পারে। তো সেটাও আমাদের খেয়াল করতে হবে যেন এই জায়গাটাও আমরা অ্যাভয়েড করতে পারি। স্যার, বাজারে অনেক ধরনের পাইপ পাওয়া যাচ্ছে এবং কোন ধরনের পাইপ আমরা কোথায় অ্যাপ্লাই করব, কোথায় ইনস্টল করব, আর পাশাপাশি স্যানিটারি ফিক্সচারের সাথে আসলে আমাদের হেলথ হ্যাজার্ডেরও নিশ্চয়ই কিছুটা রিলেশন রয়েছে, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমরা আগে বুঝতাম সমস্ত পাইপ বলতে আমাদের ইন্টারনাল পাইপ, জিআই পাইপ, এবং আগে যেটা হচ্ছে কিছু 5 স্টার হোটেলে
জিআই পাইপের পরিবর্তে ওখানে ইউজ হতো কপার পাইপ। মডার্ন টেকনোলজি কি আসছে এরপরে আপনার টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে এখন যেমন এনএসএফ সার্টিফাইড ফুড গ্রেড কিছু পাইপ আসছে, যেমন সিপিভিসি পাইপ, আবার পিপিআর পাইপ আসছে যেটা হচ্ছে আপনার 3 লেয়ার পাইপ, সেটা ফুড গ্রেড পাইপ আসছে। আর এই পাইপগুলো যেটা হচ্ছে আপনার হিট রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে আমরা বলি যে সবসময় পিপিআর বা সিপিভিসি পাইপকে ওয়াটার সাপ্লাইয়ের জন্য ইউজ করা বেটার। আর সিপিভিসি পাইপের এবং পিপিআর পাইপের মধ্যে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে এর আপনার বিভিন্ন প্রেশারে পাওয়া যায়। আর হাই প্রেশারের পাইপ পাওয়া যায়, আপনার লো প্রেশারের পাইপ পাওয়া যায়। আপনার বিল্ডিং যদি ছোট হয় সে লো প্রেশার পাইপ ইউজ করতে পারেন, আর বিল্ডিং যদি হাই রাইজ হয় হাই প্রেশার পাইপ ইউজ করতে পারবেন। সেই অপশনগুলো কিন্তু এই পাইপগুলোতে আছে। আর ড্রেনেজ সিস্টেমের জন্য তো আমরা আগে তো ইউজ করতাম সিআই পাইপ, আমরা সবাই কাস্ট আয়রন পাইপ। ইয়েস, কাস্ট আয়রন পাইপ ওয়াজ দ্য মোস্ট, আমরা বলবো যে এটা টেকনিক্যালি বেস্ট পাইপ, বিকজ অফ বেনিফিট, অনেক বেশি বেনিফিট। বাট কস্ট ইফেক্টিভ করার জন্য এখন যেমন আমরা ইউজ করি পিভিসি পাইপ বা ইউপিভিসি পাইপ। ইউপিভিসি পাইপ কিন্তু এখন ওয়াইডলি ইউজ হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ে, এবং সেখানে আমরা সমস্ত লো রাইজ হাই রাইজ সব বিল্ডিং কিন্তু পিভিসি পাইপ আমরা ইউজ করছি। সেখানে কিছু ফায়ার হ্যাজার্ড ইস্যু আসে, কারণ আমাদের ফায়ার হ্যাজার্ড ইস্যুতে কিন্তু আমরা সিপিভিসি নিজেই, মানে সিপিভিসি যেমন ফায়ার ফ্রেন্ডলি না, কিন্তু পিভিসি কিন্তু ফায়ার ফ্রেন্ডলি। যখন একটা পিভিসি পাইপ ইউজ করছি, মানে যদি ওই বিল্ডিংয়ে ফায়ার হয় তাহলে কিন্তু আমরা ফায়ারকে এনকারেজ করছি। এবং একটা বড় ইস্যু যে তখন ফায়ার যখন পিভিসি পাইপে আগুন ধরবে সে নিজে কিন্তু মানে নিজে তো জলে আরও আশপাশের কম্পোনেন্টকে জ্বালাতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে এখন মডার্ন টেকনোলজিতে আরও অনেক অপশন চলে এসছে, যেমন এই পিভিসি পাইপ পিভিসি পাইপকে আপনার ফায়ার ব্যারিয়ার ম্যাটেরিয়াল আছে কিছু, ফায়ার ব্যারিয়ার ম্যাটেরিয়াল ইউজ করে আমরা এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যে ফায়ার পেনিট্রেশন যেটা, এগুলো বন্ধ করতে পারি। সেক্ষেত্রে আমরা মানে যেহেতু কস্ট ইফেক্টিভ আমরা ইউপিভিসি পাইপ ইউজ করতে পারি, এটা আমাদের জন্য টেকনিক্যালি কোনো প্রবলেম নেই। প্রপার প্লেসে প্রপার সাইজে যদি ইউজ করা যায় আমরা খুব সহজেই এটাকে আমাদের সলিউশন করতে পারি। তার মানে স্যার মোটা দাগে হচ্ছে সিপিভিসি সেটাই যে পানিটা আমরা ইউজ করব, এবং ইউজ হওয়ার পর যেটা আসলে ড্রেন হয়ে চলে যাবে সেটা ইউপিভিসি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো বিষয় আলাপ করেছেন ইতিমধ্যেই। আমরা এবারে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আপনার কাছ থেকে আরও কিছু বিষয়ে বিশদভাবে জেনে নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। নিবেদন করছে স্বজন সিপিভিসি। বিরতির আগে আমরা কথা বলছিলাম প্লাম্বিং ডিজাইন নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জোহা। স্যার, আবারও স্বাগত আপনাকে। ছোটোখাটো বিল্ডিং বানানোর ক্ষেত্রে আমরা মনে করি যে একজন প্লাম্বার বা স্যানিটারি মিস্ত্রি এসে গোটা কাজটা করে ফেলবে, কিন্তু যখন ফ্লোর বা স্টোরি একটু বাড়ছে তখন তো প্রেশার বেড়ে যাচ্ছে, এবং যদি এটা একটা 7 তলা বা 10 তলা বিল্ডিং হয়ে থাকে, উপরের তলায় আমি যে পরিমাণ প্রেশার পাচ্ছি নিচে স্বাভাবিকভাবে অনেক বেশি হবে যদি প্রপারলি ডিজাইন না করি। যখন পানির কলটা খুলবো হয়তো কল ভেঙে সেখানে পানি চলে আসতে পারে। তো এই যে টেকনিক্যালিটি, এই ডিটেলিংগুলোর ব্যাপারে যদি কিছু পরামর্শ দিতেন যে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা হয়ে থাকে। পানির প্রেশার হাইড্রোলিক সিস্টেম, আমরা প্রেশারটা ডিজাইন করে দুইভাবে একটা বিল্ডিং ডিজাইন, একটা বড় হয় যে গ্র্যাভিটি প্রেশারে ডিজাইন করা, একটা হচ্ছে প্রেশারাইজেশন সিস্টেমে। প্রেশারাইজেশন সিস্টেম আমরা নিচে আমার প্রেশার পাম্প আমরা বসাই বা বুস্টার পাম্প বসাই, যেটাতে আমরা বিল্ডিংয়ে প্রেশার দিয়ে এবং প্রত্যেকটা ফ্লোরে অ্যাজ পার ডিমান্ড, আমরা বলি ডিমান্ড কন্ট্রোল সিস্টেম বলি এটাকে। ডিমান্ড কন্ট্রোল সিস্টেম কি, আমরা যদি একটা ফসেট ছাড়ি তার প্রেশার যেমন যতটুকু ড্রপ হবে, যদি 100টা ফসেট একেবারে ছাড়া যায় তাহলে কিন্তু প্রেশার আরও বেশি ফল করবে। ঠিক একই রকম সিকোয়েন্সে যদি আমরা কোনো একটা বেসিক ডিজাইন যদি আমরা দেখাই, সেখানে দেখা যাবে যে কয়েকটা সিরিজ অফ মানে আপনার পাম্প থাকে। সেই পাম্পের সঙ্গে তখন ডিজাইন অনুসারে প্রেশার ড্রপের উপর বেস করে পাম্প কিন্তু সেগমেন্টের পাম্প স্টার্ট নেয়। যেন আমাদের কনস্ট্যান্ট প্রেশার হয়তো আমরা বিল্ডিংয়ে কনস্ট্যান্ট প্রেশার ডিজাইন করছি হয়তো বা 3 বার বা অথবা 2.5 বারে আউটলেট প্রেশার। যখন প্রেশার ফসেট স্টার্ট করবে ছাড়া, একটা যখন ফসেট ছাড়বে বা পানি ইউজ করবে বা কেউ শাওয়ার ইউজ করবে, তখন প্রেশার ফল করতে থাকবে। প্রেশারকে কনস্ট্যান্ট রাখার জন্য পাম্প আমরা হাইড্রোলিক যে পাম্প ইউজ করি,
মানে হাইড্রোনিউমেটিক সিস্টেমের, সেখানে আমাদের পাম্পের কি সেগমেন্ট থাকে। এই সেগমেন্টের ডিজাইনের আবার আমাদের সিলেকশন আরেকটা প্রসেস, সেখানে আমরা কয়েকটা সেগমেন্ট করে দিই। সেই সেগমেন্ট ওয়াইজ কিন্তু পাম্প কিন্তু একটা পর একটা স্টার্ট নেয় এবং সেটা পাম্পের প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখে। সেই কনস্ট্যান্ট সিস্টেম এটাকে প্রেশার রেজোনেন্স সিস্টেম বলে। আর আমরা যদি এখন গ্র্যাভিটিতে আসি, গ্র্যাভিটিতে আমাদের কী থাকে, আমাদের নিচ থেকে ট্রান্সফার পাম্পের মাধ্যমে পানিটা আমরা বিল্ডিংয়ের টপ ফ্লোর কোনো একটা জায়গায় আমরা টপে একটা প্রেশার বা এখানে আমাদের একটা ট্যাঙ্কি ওয়াটার রিজার্ভার, ওভারহেড ওয়াটার রিজার্ভারে পানিটা তুলে দিই। এই পানিটা যখন উপর থেকে নামতে থাকে তখন নিচে কিন্তু সবচেয়ে বেশি প্রেশার চলে আসে। তখন আমাদেরকে কি করতে হয়, যে আমাদের প্রেশার রিডিউসিং ভালভ ইউজ করতে হয়। প্রেশার রিডিউসিং ভালভ ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। যদি প্রেশার যদি কনস্ট্যান্ট না রাখা যায় তাহলে আমাদের দেখা যাবে যে টয়লেটের মধ্যে বিভিন্ন ফিকচার, যেমন হ্যান্ড শাওয়ারের প্রেশার যদি আমার 4 বারের বেশি প্রেশার চলে এসে অটোমেটিক লিক করা শুরু করে এবং অন্য অনেক ফিটিংস নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের হাইড্রোলিক প্রেশারের ক্ষেত্রে আমাদের প্রেশার রিডিউসিং ভালভ ইউজ করা আমাদের ম্যান্ডেটরি করতে হয় যদি হাই রাইজ বিল্ডিং হয়ে থাকে। এটা হচ্ছে গ্র্যাভিটি সিস্টেমে। একই রকম সিস্টেম আবার টপ ফ্লোরে দেখা যাবে যে ওই বিল্ডিংয়েরই টপ ফ্লোরে প্রেশার পাবে না, প্রেশার কম পাওয়া যাবে। তো তখন আবার ওখানে কিন্তু আবার ছোট্ট আমাদের আবার প্রেশার পাম্প ইউজ করতে হয় উপরে হয়তো 3টা বা 4টা ফ্লোরকে কনস্ট্যান্ট প্রেশার দেওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আসলে একটা ডিজাইনারই পারবেন যে প্রপারলি মানে পানির রিকোয়ারমেন্ট এবং ডিজাইন এবং প্রেশারকে ক্যালকুলেট করে ডিস্ট্রিবিউশন করে আপনি সিলেক্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই প্লাম্বারের সহযোগিতা বা আগে ডিজাইনের সহযোগিতা নিয়ে ডিজাইনটা করবেন আগে, তারপর আপনি প্লাম্বার দিয়ে কাজ করান, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে ডিজাইনের কাছ থেকে প্রপার ডিজাইনটা করে নেওয়াটা সেটা হচ্ছে আপনার ওয়াইজ ডিসিশন হবে, যে আপনার সেক্ষেত্রে আপনার লং রানে আপনার বিল্ডিংয়ের ফিক্সারগুলো ভালো থাকবে, সিস্টেমটা ভালো থাকবে এবং আপনার ইউজার ফ্রেন্ডলি হবে। ধরেন ডিজাইন ছাড়া কেউ একটা বিল্ডিং আসলে যে কোনোভাবে ফিটিংস ফিক্সচার ইনস্টল করে ফেললেন এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিওর কি, যেহেতু তিনি প্রিভেন্টিভ মেজার আগে আসলে গ্রহণ করেননি? এই ধরনের প্রবলেম আমাদের কাছে মানে সবসময় আসে। ঢাকা শহরে অনেক বড় বড় বিল্ডিং হয়, অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, যে বিল্ডিং আসলে কোনো ডিজাইনার নাই। ওই দেখা যায় প্লাম্বারের হেল্প নিয়ে কাজ করে যাওয়ার পরে যখন বিল্ডিং চালু হয়ে যায় তখন প্রবলেম যখন তৈরি হয় তখন আমাদেরকে ফোন করে যে ভাই এই প্রবলেম ফেস করে কী করবো। আলটিমেটলি তখন আমরা যদি সাইট ভিজিট করে দেখি যে মানে যে প্রপার সাইজে পাইপ দেওয়ার কথা হয়তো পাইপের সিলেকশনটা ঠিক হয়নি, হয়তো যে যতগুলো একটা 10তলা বিল্ডিংয়ে মাঝখানে কোনো প্রেশার রিডিউসিং ভালভ ইউজ করা হয়নি। তখন বাধ্য তখন আমরা কী করি, তখন ওনাকে ওই প্রবলেমের ইমিডিয়েট সলিউশনের জন্য নিয়ারেস্ট যে সলিউশনটা দরকার সেই সলিউশনের জন্য আমরা তখন সাজেস্ট করে থাকি। এবং সেখানে কিন্তু আলটিমেটলি ওনার কস্ট কিন্তু কম হচ্ছে, কস্ট কিন্তু আরও বাড়ছে। এই কস্টটা যদি উনি প্রথম দিকে ডিজাইনের সময় যদি কস্টটা উনি ইমপ্লিমেন্ট করতেন, কষ্ট যদি মানে আপনার খরচ করতেন, তাহলে কিন্তু আর এই প্রবলেম ওনার পড়তে হতো না। যে কারণে আমরা সবসময় বলি যে হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই প্ল্যানিং থাকতে হবে। আপনি যেমন আপনি কিছুক্ষণ আগে হয়তো আপনি বলেছে, আপনি শুনে মনে আছে কি না, যে আমাদের দেশে কিন্তু একটা কালচার অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে যে একটা বিল্ডিংয়ের ডিজাইনের জন্য আর্কিটেক্ট দরকার, ওই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইনের দরকার, এমইবি ডিজাইনের দরকার। এটা কিন্তু এস্টাবলিশড এখনও হয়নি আমি বলবো। তো রাজুক কিছু স্টেপ নিয়েছেন, যে রাজুকের স্টেপের মধ্যে অলরেডি এমইবি ডিজাইন দিয়ে ডিজাইন সহ এখন ড্রয়িং সাবমিট করতে হচ্ছে। এটা একটা অবশ্যই একটা ভালো দিক। এটা আমরা বলবো যে এটা আমরা কিছুটা আমরা ডিজাইন সম্বলিত একটা পরবর্তীতে আমরা বিল্ডিং পাবো, এটা আমরা আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি অনেকগুলো বিষয় আসলে তুলে ধরলেন, যেটা আমরা হয়তো প্রতিদিনকার জীবনে কোনো না কোনোভাবে ভুক্তভোগী হচ্ছি, দেখছি বিভিন্ন জায়গায়, বা কারোর কাছে হয়তো শুনছি এই সমস্যাগুলোর কথা, কিন্তু কি কারণে সেটা ঘটে থাকে এবং এর সমাধান কি, এবং প্রথমত কোন বিষয়ে গুরুত্ব দিলে আসলে সেই সমস্যা থেকে বের হয়ে আসা যায়, আপনি সবগুলো বিষয় তুলে ধরলেন এবং মূল্যবান সময় দিলেন, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। আশা রাখি আগামী সপ্তাহে ঠিক একই সময় আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। নির্মাণ রসায়ন অনুষ্ঠান নিবেদন করছে স্বজন সিপিভিসি, দেশের প্রথম এনএসএফ সার্টিফাইড ব্র্যান্ড। সঙ্গেই থাকুন নির্মাণ রসায়নের, এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।
presented by Shajan CPVC.